হ্যালো অ্যান্ড ওয়েলকাম। তোমরা দেখছো টার্গেট বায়োলজি। আমরা ক্লাস 11-এর হিউম্যান ফিজিওলজি কেমিক্যাল কোঅর্ডিনেশন মানে হরমোন এই চ্যাপ্টারতে রয়েছি। এর আগে আমরা দুটো ভিডিও পোস্ট করেছি, তোমরা নিশ্চয়ই দেখেছো। যদি না দেখো তাহলে অবশ্যই আগের দুটো ভিডিও দেখে এসো, প্লে লিস্টে লেখা আছে। আজকে আমাদের যে গ্ল্যান্ড নিয়ে আলোচনা হবে সেটা থাইরয়েড গ্ল্যান্ড। আমাদের দেহের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গ্ল্যান্ড, যারা কম বেশি প্রায় প্রত্যেকটি গ্ল্যান্ডকে রেগুলেট করার ক্ষমতা রাখে। দেখতে গেলে ছোট, কিন্তু কার্যক্ষমতা ব্যাপক। যেমন করে পিটুইটারি দেখলাম, একদম ছোট্ট মোটরের মধ্যে দানার মতো অংশ, আর সে কী লেভেলে কাজ করছে। এখানেও তাই হরমোনের ব্যাপার স্যাপারই তাই, কম লেভেলে বেরোয়, বেশি কাজ করে। তো এখানে আমরা যে থাইরয়েড গ্ল্যান্ড, তার যদি একটু অবস্থানটা দেখে নিই, তাহলে আমাদের যে গলার ক্ষেত্রে আমরা পড়েছিলাম রেসপিরেটরি সিস্টেমে, সেখানে ভোকাল কর্ড দেখেছিলাম আমরা এই জায়গায় রয়েছে। সেই ভোকাল কর্ডের নিচে যে কার্টিলিজিয়াস রিং আছে, সেই রিংয়ের 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর রিং সেই জায়গা জুড়ে অবস্থান করছে, এবং অবশ্যই দুপাশে এবং কিছুটা এইচ বা প্রজাপতি যেরকম বলবে আর কি, সেরকমের দেখতে। এখানে ইস্টমাস বলে একটি কানেক্টার আছে, এবং দুপাশে দুটো থাইরয়েড গ্ল্যান্ড। একটি কানেক্টার আছে যাকে ধরে রেখেছে, ওই কার্টিলিজিয়াস রিংয়ের ওপর দিয়ে গেছে আর কি, সেই জন্য ধরে রাখতে হয়েছে। দুপাশে দুটো গ্ল্যান্ড রয়েছে, যাকে আমরা থাইরয়েড গ্ল্যান্ড বলছি। এই থাইরয়েড গ্ল্যান্ডের পাশে আমি বলে রাখছি একবার, সেটা হলো দুদিকে দুটো করে, মোট 4টে ডট লাইট আরও 4টে গ্ল্যান্ড পাবো, যাকে প্যারাথাইরয়েড বলা হয়। প্যারাথাইরয়েড গ্ল্যান্ড আলোচনা করব পরে, আগে থাইরয়েডের আলোচনাটা হয়ে যাবে। এই থাইরয়েড গ্ল্যান্ডকে যদি আমরা সেকশন করি, যে কোনো জায়গায় একটা সেকশন করলাম, সেই সেকশনাল ভিউ আমরা এসব দেখতে পাবো। কীরকম পাবো? এরকম গোল গোল লবিউল পাবো, গোল 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 সব অংশ পাবো। কারণ এই জায়গাগুলো আমি মোটামুটি ওই জন্য গোল 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 এঁকে দিয়েছি, মানে ওকে সেকশনাল ভিউ করলে এরকম সব স্ট্রাকচার প্রচুর পাবো। ভিতরে যে ফলিকেলটা রয়েছে, ভিতরে যে অংশটা রয়েছে, সেখানে একটা কোলয়েডাল মেটেরিয়াল আছে, এবং যেটা তৈরি হয়েছে থাইরোগ্লোবিউলিন দিয়ে। আমরা ইমিউনোগ্লোবিউলিনের নাম শুনেছি, যাকে আমরা আইজি বলি, যাকে আমরা অ্যান্টিবডি বলি। এখানে কিন্তু এটা থাইরোগ্লোবিউলিন। আর এদের যে সেল রয়েছে, এই যে গোটাটা তো ভেতরে পাচ্ছি ফাঁকা অংশ, ফাঁকা মানে এখানে মানে কোলয়েডাল মেটেরিয়ালটা রয়েছে, আর তার চারপাশে যে সেলগুলো রয়েছে, যারা একটা বেসমেন্ট মেমব্রেনের উপর সাজানো রয়েছে, সেই সেলগুলোকে বলা হয় ফলিকুলার সেল, যেটা এখানে লেখা রয়েছে ফলিকুলার সেল। এবং তার পাশাপাশি প্যারাফলিকুলার সেল রয়েছে, যারা এই ডাইরেক্টলি না, যখন এই 2-3টে আমরা পাচ্ছি গোল গোল লবিলগুলো, তার মাঝে মাঝে কোনো জায়গাগুলো ফলিকুলারের পাশাপাশি রয়েছে আরেক ধরনের সেল, যাতে কেউ হচ্ছে প্যারাফলিকুলার সেল। তো এখানে দেখো ফলিকুলার সেল এখানকার প্রধান সেল, বুঝতেই পারছো। আমরা জানি মিলিটারি আর প্যারামিলিটারির মধ্যে পার্থক্য বুঝি, আমরা মেডিকেল আর প্যারামেডিক্যালের পার্থক্য বুঝি, মেডিকেলের পাশাপাশি প্যারামেডিক্যাল। তো এরকমই আর কি, মানে এখানকার মেন ফলিকুলার সেল, তার পাশাপাশি রয়েছে প্যারাফলিকুলার সেল, যারাও এখানে কিন্তু কাজ করছে। কি কাজ করছে সেগুলো আমরা দেখব। তো প্রথমেই দেখো, আমরা ফলিকুলার সেল থেকে 2 ধরনের হরমোন পাচ্ছি, একটাকে T3, একটাকে T4 বলা হচ্ছে। এদের যদি নাম দেখি আমরা, তাহলে এখানে রয়েছে টেট্রা আয়োডোথাইরোনিন, এখানে রয়েছে ট্রাই আয়োডোথাইরোনিন। তাহলে আমি একটা লিখে দিচ্ছি, আয়োডোথাইরোনিন। ট্রাই আয়োডোথাইরোনিন, ট্রাই মানে 3, আর এখানে সেটা টেট্রা 4। বিষয় কি? বিষয় হলো এই যে T3 এবং T4, যাদেরকে একসঙ্গে আমরা থাইরক্সিন হরমোন বলছি, একসঙ্গে আমরা থাইরয়েড হরমোন বলি, অনেক বলি, এরকম নাম আছে। তো এখানে টাইরোসিন বলে একটি প্রোটিন রয়েছে, আয়ন শেষে প্রোটিন, এবং আয়োডিন, এই দুটো দিয়ে তৈরি হয়েছে এই হরমোন T3 এবং T4। যেখানে আয়োডিনের লেভেল 3 আছে, তো বলার অপেক্ষা রাখে না, সেখানে ট্রাই আয়োডোথাইরোনিন মানে T3। আর যেখানে আয়োডিনের সংখ্যাটা 4 আছে, সেখানে T4 বা টেট্রা আয়োডোথাইরোনিন। এই থাইরয়েড গ্ল্যান্ডকে যারা উদ্দীপিত করে, তাদের নাম আমরা অলরেডি আগের ভিডিওতে শুনে ফেলেছি, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। যে বেরোয় হাইপোথ্যালামাস থেকে। তাহলে হাইপোথ্যালামাস থেকে বেরোচ্ছে, পিটুইটারি থেকে বেরোচ্ছে, এবং তার আগে যদি বলি আমরা একটু বলে নিই, পিটুইটারি থেকে বেরোচ্ছে, আর এখানে থাইরয়েড রিলিজিং হরমোন যেটা রয়েছে
হাইপোথ্যালামাস। তাহলে হাইপোথ্যালামাস থেকে থাইরয়েড রিলিজিং হরমোন, সে এসে পিটুইটারির অগ্রভাগে কাজ করছে, সেখান থেকে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, সেই থাইরয়েড স্টিমুলেটিং এসে থাইরয়েড গ্ল্যান্ডকে উদ্দীপিত করছে, এবং যেখান থেকে ফলিকুলার এবং প্যারাফলিকুলার সেলে এসে কাজ করে তারা T3, T4 অথবা থাইরোক্যালসিটোনিন এই তিনটি হরমোনকে সিক্রেশন করাচ্ছে। আমরা আগে T3, T4 নিয়ে একটু আলোচনা করে নেবো, তারপরে আমরা থাইরোক্যালসিটোনিনে যাব। দেখো ফলিকুলার সেল এই যে T3 এবং T4 দুটো বের করছে না, এদের মধ্যে কিন্তু কার্যগতভাবে কোনো ডিফারেন্স নেই, সেই জন্য আমরা একসঙ্গে তাকে থাইরয়েড হরমোন বলছি। T3 এবং T4 একই কাজ করে, কিন্তু কাজের ধরনটা একটু আলাদা। কীরকম? আমরা T4 যদি আমরা একটু খুঁজি, 93% আমরা পাবো T4 হরমোন, আর মাত্র 7% পাবো আমরা T3 হরমোন। তার মানে দুটোর বের হওয়াতে প্রচুর ডিফারেন্স রয়েছে, কাজেও ব্যাপক ডিফারেন্স আছে। সেটা হলো T3 এবং T4 এর যে বেসিক ডিফারেন্স দুটো, সেটা হলো T4 বেশি মাত্রায় সিক্রেশন হয়, খুব ধীর গতিতে কাজ করে, স্লো মোশনে কাজ করে। T3 কম মাত্রায় সিক্রেশন হয় কিন্তু ফাস্ট লেভেলে কাজ করে। ইন জেনারেল বডিতে T4 কাজ চালাচ্ছে, পার্সেন্টেজও বেশি, 93%। যদি বডি কোনো এমার্জেন্সি সিচুয়েশন বোঝে, এমার্জেন্সি মানে যে যে কাজগুলো করে তার এমার্জেন্সি, এমার্জেন্সি মানে ভয় খেলাম কী খেলাম, অ্যাড্রিনালিন হরমোনের কথা বলা হয়নি। বডি থাইরক্সিনকে দিয়ে যে যে কাজগুলো করাচ্ছে, সেই কাজগুলো যদি কখনো একটু বেশি পর্যায়ে করার প্রয়োজন হয়ে পড়ে, তখন কুইক কাজ করতে পারবে T3, সেই জন্য ওকে নিয়ে আসে। T4 থেকে T3 তৈরি হয়, সেই জন্য T3 প্রো হরমোন বলা হয় T4কে। T4 থেকে T3 তৈরি হয়, সেই জন্য T4কে T3 প্রো হরমোন বলা হয়। যাকে বেসিক ডিফারেন্স কী হলো, সেটা হলো T4 বেশি মাত্রায় সিক্রেশন হয়, আস্তে আস্তে কাজ করে, কম কাজ করে। আর T3 কম মাত্রায় সিক্রেশন হয়, কাজের ধরন বা স্পিড অনেক বেশি, খুব তাড়াতাড়ি কাজ করে শেষ হয়ে যায়। কারণ আমরা পড়েছিলাম হরমোন কাজের পর ধ্বংসপ্রাপ্ত হয়, তো আমরা তো বলছি এটা এনজাইম নয় যে কাজের পর অপরিবর্তিত থাকে, এমন না, কাজের পর ধ্বংসপ্রাপ্ত হয়। তাহলে T3 যখন কাজ মিটে গেল তখন শেষ হয়ে গেল, ধ্বংস হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছো। এবার T3, T4 ওভারঅল কী কাজ করে সেই কাজগুলো আমরা আলোচনা করব। অনেক কাজ করে, তার মধ্যে কয়েকটি কাজ আমরা বেছে নিয়েছি। এটা মাথায় রাখবে অবশ্যই, 3টে এবং 4টে, ট্রাই আয়োডিন, আয়োডোথাইরোনিন এবং টেট্রা আয়োডোথাইরোনিন, এই ব্যাপারটা একটু মাথার মধ্যে রাখবে। এবং মাথার মধ্যে রাখবে এই হরমোন তৈরি করতে আয়োডিন লাগছে, কারণ রোগ বুঝতে গেলে আমাদের এই জায়গাটা আবার লাগবে যে আয়োডিন লাগছে। তো এখানে দেখো, যদি কাজ দেখি, আমরা প্রথমেই বলেছি থাইরয়েড গ্ল্যান্ড বা থাইরয়েড থেকে বেরোনো হরমোনগুলো এমন এক ধরনের হরমোন যারা প্রায় সমস্ত বডির সমস্ত গ্ল্যান্ডগুলোকে কম বেশি নিয়ন্ত্রণ করে থাকে। দেখো এনার্জি জেনারেশন, আমরা যে এনার্জি জেনারেশন মানে মাইটোকন্ড্রিয়ার কাজ আর কি, হ্যাঁ, তাদের কাজকে সাহায্য করে এরা। এই হরমোন আমাদের দেহে এনার্জি প্রোডাকশনে হেল্প করে। তাহলে যদি এই হরমোনটি কম লেভেলে সিক্রেশন হয়, তাহলে আমরা কম এনার্জেটিক হব, একদম গোদা বাংলায়। যদি এই হরমোন T3, T4 ওভারঅল যদি কম সিক্রেশন হয়, তাহলে আমরা কম এনার্জেটিক হব, যেহেতু এনার্জি জেনারেশনে হেল্প করছিল এই হরমোন। এরপর রেখেছি মেটাবলিজম, এবং 4খানা মেটাবলিজম লিখেছি। বডির প্রায় প্রত্যেকটি মেটাবলিজমে এদের ভূমিকা আছে, 4টে তার মধ্যে আমরা লিখে নিয়েছি। সেটা হলো কার্বোহাইড্রেটের মেটাবলিজম, প্রোটিনের মেটাবলিজম, ফ্যাটের মেটাবলিজম, আয়োডিনের মেটাবলিজম। সবগুলোই উপচিতি, হ্যাঁ, মানে সিম্পল থেকে কমপ্লেক্স বা কম্পাউন্ড ফরম্যাটে নিয়ে যায়। মানে যদি গ্লুকোজ খায়, গ্লুকোজের যে কমপ্লেক্স ফরম্যাট রয়েছে সেগুলোতে নিয়ে যাবে, গ্লাইকোজেন হতে পারে, অন্য কিছু হতে পারে। মানে এরা বডিতে, গোদা বাংলায় বলতে গেলে, এরা বডিতে স্টোর করতে পারে, স্টোর করতে ভালোবাসে, যে কোনো উপাদানকে এরা স্টোর করতে বেশি ভালোবাসে। সেই জন্য আমরা জানি থাইরয়েড গ্ল্যান্ডের সমস্যার সঙ্গে মোটার বিশাল সম্পর্ক আছে, না, মোটা হয়ে যাওয়ার বিশাল সম্পর্ক থাইরয়েড গ্ল্যান্ডে রয়েছে। কেউ কেউ বলছে আমি খুব কম খাই, আমি ভাত 2 মুঠো করে ভাত খাই, তবু আমি মোটা হয়ে যাচ্ছি। তো ডাক্তারবাবু তখন বলে থাইরয়েড গ্ল্যান্ডে মানে থাইরক্সিনটা একবার চেক করে নিন আপনি, T3, T4, TSH এগুলোকে আপনি একবার চেক করে নিন। দেখা যাচ্ছে যে হ্যাঁ, ওখানে একটা প্রবলেম রয়েছে, এই কম ক্ষরণের একটা সমস্যা, বেশি ক্ষরণের একটা সমস্যা ওখানে রয়েছে, এবং সেই জন্য মোটা হয়ে যাওয়ার টেন্ডেন্সি রয়েছে, কারণ মেটাবলিজম রয়েছে এদের সঙ্গে। মানে যা খাবো ধরে বডিতে স্টোর করে দেবে, এটা হলো এর বিষয়, যা খাবো ধরে বডিতে স্টোর করে দেবে, তাহলে বাড়বই না।
তো এই একটা হয়, সেটা শুধুমাত্র কার্বোহাইড্রেটের মেটাবলিজম, মানে এমন নয় যে শুধু কার্বোহাইড্রেটের সিম্পল থেকে কম্পাউন্ড তৈরি করে, এমনও করে যে কার্বোহাইড্রেট থেকে ধরে ফ্যাটে কনভার্ট করে দেয়। কার্বোহাইড্রেট আমরা জানি সবগুলোতেই সবেতে কনভার্ট হতে পারে, তাহলে কার্বোহাইড্রেট খাচ্ছি, যা লাগলো একটু আধটু রেখে দিয়ে বাকি সব ফ্যাটে কনভার্ট করে দাও, তো জমবেই না, তাহলে সেক্ষেত্রে এই সমস্যাটি তৈরি করে। মেন্টাল ডেভেলপমেন্ট, বিশাল ভাইটাল পয়েন্ট। মেন্টাল ডেভেলপমেন্ট, আয়োডিন এমন একটি উপাদান যেটা ব্রেন ডেভেলপমেন্টে হেল্প করে। আমরা যখন গুরু মস্তিষ্ক পড়ছিলাম, মানে সেরিব্রাম পড়ছিলাম, তখন আমরা সালকাস ডায়ারাসের কথা বলেছিলাম, খাঁজ বা ভাঁজের কথা বলেছিলাম, আর সেই খাঁজ বা ভাঁজকে তৈরি করতে যে সাহায্য করে তার নাম আয়োডিন। একটি বাচ্চার ব্রেন ডেভেলপমেন্ট 60% উইদিন দ্য মাদার ওম, মাতৃগর্ভে সম্পন্ন হয়, 30% 5-6 বছর বয়স পর্যন্ত হয়, বাকি বলেছি ওটা ঘষা মাজার ব্যাপার, সারা জীবন ধরে হয়। তাহলে বিষয় হলো এই যে 60% ব্রেনের ডেভেলপমেন্ট মাতৃগর্ভে থাকাকালীন হয়ে গেছে, মানে বুদ্ধি যা হওয়ার মোটামুটি ম্যাক্সিমাম মেজরিটি মায়ের গর্ভেই সম্পন্ন হয়ে গেছে, কী হবে না হবে। তো যার জন্য হয়েছে সেটা হলো আয়োডিন। মা যদি আয়োডিনের যদি মায়ের ডেফিসিয়েন্সি থাকে, মানে প্রেগনেন্সি টাইমে যদি মা আয়োডিন কম গ্রহণ করে থাকে, তাহলে বাচ্চা সেক্ষেত্রে জড়বুদ্ধি সম্পন্নও হতে পারে। আমরা রোগ দেখব, এর রোগ এখন বলে রাখছি যে মেন্টাল ডেভেলপমেন্টে হেল্প করে। তার মানে যে বাচ্চার ক্ষেত্রে যেমন যেমন পরিমাণে আয়োডিন সাপ্লিমেন্ট থাকবে প্রেগনেন্সি টাইমে মায়ের, তেমন তেমন করে তার ব্রেনের ডেভেলপমেন্ট হবে, সেই জন্য খুব ভাইটাল পয়েন্ট। সেক্সুয়াল অ্যাক্টিভিটি বা লিবিডো বলা হয়, যৌন উত্তেজনা, একদম থাইরক্সিন হরমোনের সঙ্গে রিলেটেড। যাদের ক্ষেত্রে থাইরক্সিন হরমোন মানে T3 T4 একসঙ্গে, যাদের ক্ষেত্রে কম লেভেলে সিক্রেশন হয়, তাদের ক্ষেত্রে যৌন উদ্দীপনা বা লিবিডো বা সেক্সুয়াল অ্যাক্টিভিটি যা বলবে সেগুলো কম লেভেলে। যাদের ক্ষেত্রে বেশি মাত্রায় সিক্রেশন হয় তাদের কিন্তু এই উত্তেজনা অনেক বেশি থাকে। তাহলে এখানেও টোটালি হরমোনের ব্যাপারই রয়েছে। এর পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ কাজ করে, সেটা হলো কার্ডিওভাস্কুলার সিস্টেমের উপর কাজ করে। থাইরক্সিন হরমোন যদি বেশি লেভেলে সিক্রেশন হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের কার্ডিয়াক রেট এবং পাশাপাশি ব্লাড মানে প্রেশার দুটোই বেড়ে যাবে। তার মানে ওই যে আমরা বলি একটু মানে অনেকটাই বলি, সেটা হলো যে রক্তের তেজ, এমন একটা কথা হয় যে রক্তের এখন জোর আছে, এখন সব সম্ভব। তা শুধু সেখানে কিন্তু টেস্টোস্টেরন, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন এই হরমোনগুলোর কথা বলা হয় না, পাশাপাশি এই হরমোনগুলোর কথাও বলা হয় যাদের সঙ্গে ব্যাপক মানে প্রভাব রয়েছে। কারণ থাইরক্সিন হরমোন যদি ঠিকঠাক লেভেলে সিক্রেশন হয় তাহলে ব্লাড প্রেশারকে রেগুলেট করবে, ব্লাড ফ্লো ভালো থাকবে। যদি কম সিক্রেশন হয় তাহলে ব্লাড ফ্লো কম হবে। উল্টো দিকে বলতে পারি যদি ঠিকঠাক সিক্রেশন হয় তাহলে ব্লাড ভেসেলকে ঠিকঠাক রেখে বেশি পরিমাণে রক্তকে সার্কুলেট করতে সাহায্য করবে। তাহলে সেই জায়গায় বাকি সমস্ত সমস্যাগুলো কম আসবে। থাইরয়েড গ্ল্যান্ড কম বেশি প্রত্যেকটা গ্ল্যান্ডের সঙ্গে ভূমিকা গ্রহণ করে এই জন্যই যে যেহেতু কার্ডিওভাস্কুলার সিস্টেমের সঙ্গে জড়িয়ে রয়েছে, সেই জন্য প্রত্যেকটা গ্ল্যান্ডে কত পরিমাণে ব্লাডকে পৌঁছে দেবে, তার কার্যকারিতা কীভাবে থাকবে না থাকবে সেগুলো কম বেশি থাইরয়েড গ্ল্যান্ড নিয়ন্ত্রণ করে। এই মোটামুটি রয়েছে। ফলিকুলার সেল থেকে বেরোনো T3 T4 মানের কথা, প্যারাফলিকুলার সেল, সেখান থেকে থাইরো ক্যালসিটোনিন, শুধু ক্যালসিটোনিনও বলা হয়, নাম রয়েছে ক্যালসিটোনিন অথবা থাইরো ক্যালসিটোনিন। কী করে একটি কাজ বলবো, খুব ভালো করে বুঝবে, একটি কাজই ও মোটামুটি করে, মন দিয়ে করে, সেটা হলো ক্যালসিয়াম অ্যাবজর্পশন করে ব্লাড থেকে। মানে একদম এক কথায় বললে কি, এটা যদি আমাদের হাড় হয়, এটা যদি হাড় হয় তাহলে সেক্ষেত্রে পাশে যে সমস্ত ব্লাড রয়েছে বা হাড়ের মধ্যে যে সমস্ত ব্লাড ভেসেল রয়েছে, আমরা যে যত ক্যালসিয়াম খাচ্ছি, তারা তো আমি বলি যে আমরা ক্যালসিফিকেশন হচ্ছে, মানে বোন সেল যেগুলো সেগুলোর মধ্যে ডিপোজিট হচ্ছে, তাই সেই ডিপোজিট করতে সাহায্য করবে, রক্ত থেকে তুলে নেবে। এক কথাই হলো রক্ত থেকে তুলে নেবে। ভালো মানে এই লেভেলে ভালো যে আমরা যে কারণের জন্য ক্যালসিয়ামটা খাচ্ছিলাম সে পার্টিকুলার কারণটা কাজে লাগছে। আমরা খাচ্ছিলাম যেন বডিতে ক্যালসিয়ামের প্রচুর কাজ, নার্ভাস সিস্টেমে কাজ দেখেছি, সাইন্যাপসে, আমরা মাস্কুলার সিস্টেমে দেখেছি, ক্রস ব্রিজ ফর্মেশনে, এরকম করে প্রচুর জায়গায় আয়রন টেন্স ট্রান্সপোর্ট, মেমব্রেন ট্রান্সপোর্ট, প্রচুর জায়গায় ক্যালসিয়ামের প্রচুর কাজ বডিতে। পাশাপাশি দাঁত এবং হাড়কে শক্ত রাখা। তাহলে ক্যালসিয়াম যেন স্টোর থাকে তার ব্যবস্থাও করে। স্টোর থাকার জায়গা ওটাই হাড়, দাঁত ছেড়ে রাখলাম, হাড় রয়েছে স্টোর রাখার জায়গা। তাহলে বডিতে যখন দরকার হবে তখন হাড় থেকে খুলে নেবো দরকার বললে, কিন্তু এখন তো হাড়ে রাখি, এটা জায়গা।
তাহলে সেই জায়গায় বলতে পারো যে ব্লাডে যে পরিমাণ খেলাম আর কি, যেটা ব্লাডে গিয়ে আলটিমেট মিশলো, ব্লাড থেকে হাড়ের মধ্যে তুলে নিয়ে জমিয়ে দেবে, এই কাজটি করে ক্যালসিটোনিন। আমরা পরে ওই প্যারাথাইরয়েড বললাম না, ওকে পড়বো, ঠিক উল্টো কাজটা করে, মানে হাড় থেকে খুলে দেবে, হাড় থেকে খুলে প্লাজমাতে মিশিয়ে দেবে। এটা প্যারাথাইরয়েডের কাজ। দুজনেরই কাজে গুরুত্ব আছে, কারণ দুজন মিলে ব্যালেন্স রাখে। আমি এক গাদা চুনো মাছ খেলাম, আজকের দিনে দাঁড়িয়ে আমি প্রচুর ক্যালসিয়াম অ্যাট এ টাইম পেয়ে গেছি, তাহলে অত কী লাগবে, তা জমাতে হবে না, তাহলে সেই জায়গায় জমিয়ে আমি তুলে দেবো। ক্যালসিয়াম ডেলি খাবো তার কোনো গ্যারান্টি নেই। দুদিন ক্যালসিয়াম খেলামই না, মানে এমন এমন উপাদান খেলাম ক্যালসিয়াম পেলামই না একটুও, তখন তো প্যারাথাইরয়েড হরমোনকে কাজ করতে হবে, হাড় থেকে খুলে নিয়ে এসে প্লাজমা দিতে হবে। কারণ বহু কাজ হাড় শক্ত করা ছাড়াও বহু কাজগুলো ক্যালসিয়াম করে, তা সেই কাজগুলো সুসম্পন্ন করতে অবশ্যই ক্যালসিয়ামকে লাগবে, তখন তাহলে প্যারাথাইরয়েড হরমোনকে কাজ করতে হবে। হাড়টা একটু দুর্বল হলো ঠিকই, কিন্তু বাকি কাজগুলোও তো করতে হবে। আর দুটো হরমোনকে দুজনেরই তার লেভেলে কাজ করে। আমরা বলবো আরেকবার, সেটা হলো, এখানে বলে দিই একবার, সেটা হলো আমরা বুঝলাম যে আমরা যে খাবারগুলো খাচ্ছি তার মধ্যে যে ক্যালসিয়াম রয়েছে সেটা রক্তে মেশে সেই রক্তের প্লাজমা থেকে হাড়ের মধ্যে বা দাঁতের মধ্যে প্রবেশ করতে সাহায্য করে ক্যালসিটোনিন বা থাইরোক্যালসিটোনিন হরমোন। কী রোগ হয়, গুরুত্বপূর্ণ সব রোগ রয়েছে এখানে। থাইরয়েড গ্ল্যান্ডটির কম সিক্রেশন এবং বেশি সিক্রেশনে, সেগুলো আমরা একবার দেখে নেব। রয়েছে ক্রেটিনিজম এবং মিক্সিডিমা, দুটো রোগ রয়েছে হাইপোসিক্রেশনের সঙ্গে। তাহলে সেখানে হাইপোসিক্রেশনে থাইরয়েড গ্ল্যান্ডের যদি হাইপোসিক্রেশন হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের ক্রেটিনিজম এবং মিক্সিডিমা দুটো রোগ রয়েছে, সেই রোগ দুটো আমাদের আগে একটু শুনতে হবে। এবং পাশাপাশি হাইপার সিক্রেশন রয়েছে, সেখানে আমরা গ্রেভস ডিজিজ বা স্ফীতনেত্র গলগণ্ড এরকম একটি রোগ রয়েছে। আর একটা রয়েছে, সেটা হলো একটু আঞ্চলিক বা এন্ডেমিক রোগটি, সেটা হলো গয়টার। তিনটে রোগ আমরা দেখব একসঙ্গে, একটু করে বোঝার চেষ্টা করব, বেশি ঘাবড়ে যাওয়ার কিছু নাই। সেটা হলো যদি হাইপার হয়, হাইপার সিক্রেশন বেশি হয়। এখন বেশির ধরনটা বুঝতে হবে আগে, বেশির ব্যাপারটা কীরকম। যদি থাইরয়েড গ্ল্যান্ডে ইনফেকশন হয়, যদি থাইরয়েড গ্ল্যান্ডে টিউমার হয়, যে কোনোভাবে থাইরয়েড গ্ল্যান্ড বেশি ক্ষরণ করছে, ক্ষরণটা কেন বলছি টিউমারের মতো করে, তার কারণ ব্যাপারটা হলো যে যদি লেভেলটা অল্প বেশি হতো তাহলে খুব একটা সমস্যা হতো না, কিন্তু লেভেলটা যখন অত্যধিক মাত্রায় হচ্ছে তখন সেখানে ওই এক্সপথ্যালমিক গয়টার বা স্ফীতনেত্র গলগণ্ড বলে রোগটি হয়। কি হয়, মেজর যেটা হয় আর কি রোগের নামের সঙ্গে, সেটা হলো ওই যে বললাম একটু আগে যে বেশি করে তারা মেটাবলিজম করে, মুছে দিয়েছি, মেটাবলিজম করা ছিল। আর বলেছিলাম যে ফ্যাটে ট্রান্সফার করতে ভালোবাসে। তাহলে চোখের আমাদের যে চোখটা আই বলটা রয়েছে না, আমি চোখ পড়ানোর সময় বলেছিলাম আই বলটার পিছন দিকে ফ্যাটের লেয়ার আছে। এখন বডিতে সমস্ত জায়গায় ফ্যাট তো জমায়, সঙ্গে সঙ্গে এই চোখের পিছন দিকে মানে অক্ষিকোঠরের পিছন দিকে বেশি পরিমাণে ফ্যাটকে জমিয়ে দেয়, সেই জন্য চোখগুলো ঠেলে বাইরে বেরিয়ে আসে। তো আমরা নর্মালি বাচ্চাকে ভয় দেখালে যেমন করে চোখ বার করি, ওই রোগে সবসময় চোখটা এরকম বেরিয়ে থাকবে। কারণটা এমন কিছু না, কারণটা হলো পিছন দিকে, চোখের পিছন দিকের রিজিয়নে বেশি পরিমাণে ফ্যাট জমে গেছে, সেই জন্য চোখের বলগুলোকে মানে আই বলগুলোকে ঠেলে বাইরে বার করে দিয়েছে। আর সেই জন্য আমাদেরকে এই ধরনের একটি সমস্যায় ভুগতে হচ্ছে। তার পাশাপাশি আরও যে সমস্ত কাজগুলো বললাম সেগুলো ক্ষতিগ্রস্ত হবে অবশ্যই হাইপার থাইরয়েডিজমে। এখানে রোগ মনে রাখতে হবে তোমাকে যে হাইপার থাইরয়েডিজমে রোগটি কী হচ্ছে, এটা মেজর, কী রোগে কী বর্ণনা হ্যান এসব আমাদের লাগবে না বেশি কিছু। এরপর যদি হাইপোসিক্রেশন হয় তাহলে বাচ্চাদের ক্ষেত্রে রয়েছে ক্রেটিনিজম, বড়দের ক্ষেত্রে রয়েছে মিক্সিডিমা। রোগের পার্থক্য কী রয়েছে সেটা হলো ক্রেটিনিজম মানে বাচ্চা হাবাগোবা হবে। হাবাগোবা মানে জড়বুদ্ধি সম্পন্ন বলতে পারো একবারে, মানে মাথায় কিছু নাই, হাঁ করে থাকবে, মুখ দিয়ে লালা ঝরবে, যা হয় আর কি। একজন একদম কম আইকিউ লেভেল সম্পন্ন বাচ্চা, জড়বুদ্ধি সম্পন্ন বলে দিচ্ছি, হ্যাঁ, সেই বাচ্চার ক্ষেত্রে যে সমস্যাগুলো দেখা যায় সেগুলো সব ক্রেটিনিজমের ব্যাপার রয়েছে। এখন কেন হচ্ছে এরকম সমস্যা, চুল বেশি বেরোবে না, হেয়ার গ্রোথ হবে না বেশি পরিমাণে, যদি বাচ্চাটা বড় হয় আস্তে আস্তে তার ক্ষেত্রে সেক্সুয়াল অ্যাক্টিভিটি কিছু দেখাবে না, সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টার ফর্ম করবে না, এই ধরনের সমস্যাগুলো সব শো করাতে লাগবে। মেজর জায়গা আইকিউ লেভেল অত্যন্ত কম হবে, সেজন্য প্রথমে এক কথায় বলে দিয়েছি জড়বুদ্ধি সম্পন্ন।
তো কেন? ওই যে আয়োডিন ডেফিসিয়েন্সি, আমরা বলেছিলাম যে আয়োডিন রয়েছে থাইরক্সিন হরমোনের সঙ্গে, হ্যাঁ, এবং থাইরক্সিন হরমোন যখন কম লেভেলে কাজ করছে তখন আয়োডিনও তার কম পাচ্ছে, ফলে তার আয়োডিন ডেফিসিয়েন্সি চলছে এবং সেক্ষেত্রে তার ব্রেনের ডেভেলপমেন্ট হয়নি, আর সেই জন্য সে জড়বুদ্ধি সম্পন্ন হয়েছে। বড়দের ক্ষেত্রে এই একই সমস্যা, বড়দের ক্ষেত্রে রোগের নাম মানে একই সমস্যা, মানে কি হলো যে সিক্রেশনটা হাইপো। এবার ধরো একটা এজ অবধি, ধরো 50 বছর অবধি সব ঠিকঠাকই ছিল, সিক্রেশন সব ঠিকঠাক ছিল, 50 বছরের পরে গিয়ে তার থাইরয়েড গ্ল্যান্ডের সিক্রেশন কমে গেছে, তাহলে তখন কী রোগ হবে? তখন কি সে জড়বুদ্ধি সম্পন্ন হবে? না, এমন না। তখন তার যে মেমোরি, সে মেমোরি কমতে থাকবে, মানে ভুলে যাওয়ার টেন্ডেন্সি আসবে। চোখের এই অংশগুলো পুরো ঝুলে ঝুলে যাবে, মানে প্রচুর মাংস হলে যেমন হয় না বয়সকালে, এরকম এই পোর্শনগুলো সব ঝুলে ঝুলে যাবে। তার প্রচণ্ড চুল ওঠার টেন্ডেন্সি আসবে, প্রচণ্ড অলসতা ভাব আসবে। এই ধরনের রোগ সিমটমসগুলোকে নিয়ে আসবে রোগের নাম মিক্সিডিমা। তাহলে এই দুটো রোগ দেখলাম যারা কম ক্ষরণ এবং বেশি ক্ষরণের সঙ্গে ডাইরেক্টলি রিলেটেড। কিন্তু এখন আমরা আরেকটা রোগ দেখব যার আবার ব্যাপার স্যাপারগুলো একটু অন্যরকম। এর পরের রোগটাকে বুঝতে গেলে আমাদের একটু মেকানিজমটা বুঝতে হবে। রোগের নাম এন্ডেমিক গয়টার। এটা এক্সোপথ্যালমিক গয়টার না, এটার নাম এন্ডেমিক গয়টার। এন্ডেমিক মানে কি? আঞ্চলিক। তাহলে গয়টারটা যেটা হচ্ছে সেটা একটা নির্দিষ্ট অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ, সেই জন্য তাকে এন্ডেমিক গয়টার বলা হচ্ছে। এই রোগের কারণ না হাইপার না হাইপো, মানে ব্যাপারটা একটু অন্যরকম। কীরকম? সেটা হলো, আমরা এটা আগেই দেখে নিয়েছি, আগে ফার্স্ট ভিডিওতে দেখার সময় আমরা যখন হরমোনের রেগুলেশন পড়াচ্ছিলাম তখন ফিডব্যাক মেকানিজম পড়াচ্ছিলাম, সেখানে নেগেটিভ এবং পজিটিভ ব্যাপার স্যাপার এগুলো বলে দিয়েছি, নেগেটিভ ফিডব্যাক আর পজিটিভ ফিডব্যাক। এখন প্রত্যেকটা হরমোন আমরা বক্সগুলো করেছি গ্ল্যান্ডগুলোকে, আর এমনি ছেড়ে রেখেছি হরমোনগুলোকে। তাহলে প্রত্যেকটি হরমোন রক্তে মেশে, রক্ত যেখানে ইচ্ছা ঘুরছে, কোনো ঠিকানা নেই যেখান থেকে বেরিয়ে যাবে। হাইপোথ্যালামাসে যেতে হবে, রক্তে আছে, রক্ত যখন যাবে তখন দেখে নেবে কী আছে না আছে। তাহলে সাপোজ যে টিআরএইচ পিটুইটারিতে কাজ করছে, সেখান থেকে টিএসএইচ বেরোচ্ছে, সেখান থেকে টি থাইরয়েডে কাজ করে T3 T4 বার করলো। T3 T4 যখন রক্তের মধ্যে ঘুরতে ঘুরতে গিয়ে হাইপোথ্যালামাসে পৌঁছাচ্ছে, সে যদি এনাফ লেভেল হয় তাহলে হাইপোথ্যালামাস বলে দিচ্ছে এখন আর বার করার দরকার নেই, বন্ধ রাখ, রেগুলেশন হয়ে যাবে, অটোমেটিক হয়ে যাবে। এবার যখন কমে যাবে তখন আবার সেই রেগুলেশনই যাবে, এদিক দিয়ে যাবে, ন্যায় করবে, আরও চালিয়ে দেবে, তখন আসবে। সিম্পল ব্যাপার। এবার সমস্যা কোথায়? সমস্যা এই রোগে হয়, সেটা হলো ধরো এখানে T3 এবং T4 লেভেল কম আছে, তাহলে এই দিক দিয়ে নেগেটিভ সিগন্যাল যাচ্ছে, ন্যায় করছে, আর হাইপোথ্যালামাসে গিয়ে জানান দিচ্ছে যে টিআরএইচ বেশি করে সিক্রেশন কর। ও পিটুইটারিকে এসে বলছে তুই টিএসএইচকে একটু বেশি করে সিক্রেশন কর। টিএসএইচ থাইরয়েডকে এসে বলছে তুই একটু বেশি করে দেখ T3 T4 কেন বেরোচ্ছে না। কিন্তু দেখা গেল যে দেখে উঠতে পারলো না, সিগন্যাল কিন্তু কন্টিনিউ যাচ্ছে, নেগেটিভ সিগন্যাল। ওই দেখ করে এখানে সে থাইরয়েড আলটিমেট কিছু করতে পারছে না, মানে T3 T4 লেভেলটা বাড়াতে পারছে না। প্রবলেমটা অ্যাকচুয়ালি বডি বুঝতেই পারে নাই প্রবলেমটা কোথায় ছিল। প্রবলেমটা ছিল এই জায়গাতে, সেটা হলো এখানে এটা তৈরি করতে গেলে টাইরোসিন আর আয়োডিন দুজনকে লাগবে। সমস্যা আছে এখানে অন্যদের, আয়োডিনের সমস্যা। সিগন্যাল সবই এসছে, কিন্তু যা দিয়ে তৈরি করবে র মেটেরিয়ালটা নেই, আয়োডিন নেই। কোথায় দেখা যাচ্ছে? পাহাড়ি অঞ্চল দেখা যাচ্ছে। কারণ কি? পাহাড়ি অঞ্চলে ঢালু অঞ্চল, তাহলে বৃষ্টিপাত হলে সবই ধুয়ে আসে, মাটির সঙ্গে সবচেয়ে বেশি যা আছে, আয়োডিন তো সবচেয়ে বেশি গলে না, তাহলে আয়োডিন আগে ধুয়ে পালিয়ে আসবে। যখন পাহাড়ি অঞ্চলে বৃষ্টিপাত হচ্ছে তখন সব আয়ন গুলে আসার সঙ্গে সঙ্গে আয়োডিনটা হিউজ লেভেলে গুলে পালিয়ে আসছে নিচের দিকে। এবার পাহাড়ের উপর দিকে অঞ্চলে যখন গাছপালা জন্মাচ্ছে, সেই গাছের মধ্যে আয়োডিন ডেফিসিয়েন্সি রয়েছে। সেই গাছগুলো ধরো ছাগল খেলো, ছাগলের ডেফিসিয়েন্সি। সেই গাছগুলো যখন আমরা খেলাম, আমাদের ডেফিসিয়েন্সি। ছাগলকে আমরা খেলাম, আমাদের ডেফিসিয়েন্সি। আলটিমেট অভাবটা মানুষের কাছ পর্যন্ত এসেই পৌঁছাচ্ছে। সেটা আমি ঘাস পাতায় খাই আর ছাগলই খাই, যাই খাই না কেন। তাহলে আয়োডিন কম পড়ছে শরীরে। আয়োডিন কম পড়ার জন্য এখানে সমস্যাটা T3 T4কে তৈরি করতে পারছে না, আর সেই জন্য বডি একটা টাইম পর একটু অন্য রকমের মেকানিজম ফলো করতে আরম্ভ করছে। কি বুঝতে পারে নাই, বলছে থাইরয়েড তুই একটু বাড়িয়ে দেখতে পারিস কিনা, একটু বাড়া, তোর গ্ল্যান্ডের সাইজটা একটু বাড়া দিয়ে দেখ পারিস কিনা। বাড়াচ্ছে, গলা ফুলে ঢোল হচ্ছে, থাইরয়েড এখানে আছে, ফুলছে, আস্তে আস্তে গলা ফুলতে আরম্ভ করছে, গলার রিজিয়নের চারিপাশে ফুলতে আরম্ভ করছে। মানে ও
আসল জায়গাটা ধরতেই পারে নাই। ও ভাবছে আমি বাড়লে আমার সেল বাড়বে, আমার সেল বাড়লে ক্ষরণ প্রক্রিয়া বাড়বে, ক্ষরণ প্রক্রিয়া বাড়লে বাকি সব ঠিক হয়ে যাবে। কিন্তু ও কন্টিনিউ বাড়িয়ে গেছে, কিন্তু আয়োডিনের ডেফিসিয়েন্সি থেকেই গেছে। সেই জন্য আলটিমেট T3 T4 পায় নাই, আর ওই দিক দিয়ে সিগন্যালটা চালিয়ে গেছে, সেই জন্য এর সাইজ বেড়েই গেছে। এই রোগের নাম এন্ডেমিক গয়টার। তাহলে এটা কিন্তু হাইপার সিক্রেশন ডাইরেক্টলি বলতে পারছি না, এখানে অ্যাকচুয়ালি যে উপাদান দিয়ে তৈরি হবে তার ডেফিসিয়েন্সি আছে, সেই জন্য এখানেও একটি সমস্যা দেখা যাচ্ছে। তাহলে আমরা এক্সোপথ্যালমিক গয়টার তার সঙ্গে আঞ্চলিক গলগণ্ড বা এন্ডেমিক গয়টার, তাকে যেন কোনো সময় মানে গুলিয়ে না ফেলি। ওকে, এর সঙ্গে আমাদের বলে দিতে হচ্ছে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, যেহেতু থাইরয়েড চলছে সঙ্গে প্যারাথাইরয়েড ফ্রি বলে দিতে হচ্ছে। তাহলে দুদিকে দুটো করে 4টে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড রয়েছে, যেখান থেকে সিক্রেশন হয় প্যারাথাইরয়েড হরমোন। মারাত্মক দুটি সমস্যা এই রোগে রয়েছে। প্যারাথাইরয়েড হরমোন, প্যারাথরমোনও বলা হয় হরমোনের নাম, প্যারাথরমোন। কি করে সেটা হলো যে আমাদের যে সমস্ত জায়গাতে ক্যালসিয়াম জমানো ছিল সেই জায়গা থেকে ক্যালসিয়ামকে খুলে ব্লাড প্লাজমাতে নিয়ে আসে, ঠিক যেমনটি আমরা থাইরোক্যালসিটোনিনে দেখেছিলাম তার উল্টোটা। তাহলে ও ব্লাড প্লাজমা থেকে হাড়ে জমাতো, আর প্যারাথাইরয়েড হাড় থেকে প্লাজমাতে খুলে নিয়ে আসছে। কেন? তার কারণ ওই লেভেলটা মেনটেন করার জন্য। বিভিন্ন সময়ে আমাদের চাহিদা বিভিন্ন রকম থাকছে, তা যখন বেশি আছে তখন রক্ত থেকে তুলে দিচ্ছে ক্যালসিটোনিন, যখন রক্তে কম আছে তখন হাড় থেকে বার করে আবার রক্তে দিচ্ছে, তাহলে ব্যালেন্সটা ঠিক থাকছে। আর সেই কারণের জন্য আমাদের এই হরমোনের গণ্ডগোলে আমাদের কিন্তু আবারও রোগবালাই শুরু হয়ে গেল। কেন? কারণ ক্যালসিয়াম আয়ন কতটা থাকবে তার উপর এই সমস্যাটি হচ্ছে। ক্যালসিয়াম আয়ন দেখো, এ যদি বেশি করে কাজ করে, সাপোজ প্যারাথরমোন হরমোন বেশি করে ক্ষরণ করতে শুরু করে দিচ্ছে, নর্মাল তো নর্মাল, এখন কম বা বেশি ক্ষরণের রোগ হবে আমরা বলেছিলাম। তাহলে এর যদি হাইপার সিক্রেশন হয় তাহলে হাইপার সিক্রেশনেরও সমস্যা আসবে, কারণ রক্তের মধ্যে ব্লাডের মধ্যে ক্যালসিয়ামের লেভেল বেড়ে যাবে। আর যদি হাইপোসিক্রেশন হয় তাহলে একই ব্যাপার, উল্টোটা হবে, ক্যালসিয়ামের লেভেল কমে যাবে ব্লাডে। দুটোর ক্ষেত্রেই দুটো সমস্যা আলাদা আলাদা রকমের রয়েছে। তো সেই জায়গাগুলো আমাদের একবার দেখে নিতে হবে। তো এই প্যারাথাইরয়েড হরমোন যদি কম বা বেশি সিক্রেশন হয়, তো সমস্যাটা যেটা হচ্ছে দেখো, যে যদি হাইপার সিক্রেশন হয় তাহলে বেশি থেকে যেহেতু রক্তে নিয়ে চলে এলো, তাহলে বোনের মধ্যে ক্যালসিয়াম যে ডেনসিটি সেটা কমতে শুরু করলো, তাহলে হাড়ের ক্ষেত্রে যত রকমের গণ্ডগোল শুরু হয়ে যাবে, মানে বোন ডিজিজ যেগুলো ছিল সেগুলো বেশি বেশি করে প্রকাশ পাবে। তার কারণ যেহেতু হাড় থেকে ক্যালসিয়ামগুলোকে খুলে নিয়ে আসছে। এবার তখন কিন্তু ব্লাডের মধ্যে ক্যালসিয়াম লেভেল মানে টপ লেভেলে আছে, কিন্তু যখন হাইপোসিক্রেশন হচ্ছে এ তো ডাইরেক্টলি এর উপর কাজ করে। যখন হাইপোসিক্রেশন হচ্ছে তাহলে ব্লাড প্লাজমার মধ্যে ক্যালসিয়ামও কমে আছে, তার ফলে যে রোগটি দেখা যাবে সেটা হলো টিটানি, খিঁচুনি বলি আমরা, ধনুষ্টঙ্কা বলি, এই রোগগুলো শুরু হবে। কীরকম? সেটা হলো আমাদের সেই যখন আমরা ক্রস ব্রিজ ফর্মেশন পড়েছিলাম মাসেলে, সেই জায়গাটা একটু মনে করে দেখতে হবে। অ্যাক্টিন এবং মায়োসিনের যে গঠন পড়েছিলাম, যে ক্রস ব্রিজ ফর্মেশন, সার্কোলেম্মা পড়েছিলাম সে, আর সেখানে ছিল যে আমরা বলেছিলাম মাসলে এইটুকু জায়গা জুড়ে রয়েছে, যখন ফ্ল্যাট করছি এত বড় তখন ছোট হয়ে গেল, তো একই জায়গার মধ্যে কেমন করে করছে, সেখানে ক্রস ব্রিজ ফর্মেশন পড়ানো হয়েছিল। সেখানে বলা হয়েছিল ক্যালসিয়াম হরমোনের কথা, ক্যালসিয়াম আয়নের কথা। এখন যখন ধরো ক্রস ব্রিজ ফর্মেশন ধরো এই লেভেলে আছে, ক্যালসিয়াম আয়নের ডেফিসিয়েন্সি শুরু হয়ে গেছে, তাহলে এই লেভেলই থেকে যাবে, কারণ একে নামানোর জন্য তোলার জন্য দুটোর জন্যই ক্যালসিয়াম দরকার। তাহলে যখনই কম বেশি হবে, ইরেগুলার মাত্রায় থাকবে আর কি, কখনো কাজ হবে কখনো হবে না। এবার তুমি এটা স্পিডে চালিয়ে দাও, মানে আমি যে আটকে দেখাচ্ছি তোমাকে, এটাকে একটু স্পিডে চালিয়ে দাও, তাতে খিঁচুনি রোগ চলে এসছে। তাহলে যখন তখন হাত পা মুখ থেকে আরম্ভ করে বেঁকে চুড়ে একাকার হয়ে যাবে, কারণ মাসেলগুলোর ইরেগুলার মুভমেন্ট চলছে তখন। আর যাকে আমরা টিটানি বা খিঁচুনি বা ধনুষ্টঙ্কা যাই বলো, সেই রোগটির নামে বলছি। তাহলে প্যারাথাইরয়েড হরমোন এখানে কিন্তু গুরুত্বপূর্ণ কাজ করছে। একটা কাজ পড়ে অনেক সময়, একটা কোশ্চেন পড়ে, সেটা ক্যালসিটোনিনের সঙ্গে প্যারাথাইরয়েড হরমোনের সম্পর্ক কী, বা ক্যালসিটোনিন এবং প্যারাথাইরয়েড হরমোন কীভাবে রক্তের ক্যালসিয়াম লেভেলকে নিয়ন্ত্রণ করে,
এটাও কিন্তু কোশ্চেনে মাঝে মাঝে থাকে। তো সেটা কিন্তু অন্য জায়গা থেকে হবে, তোমাকে ডাইরেক্টলি এরকম বলছে না যে প্যারাথাইরয়েড হরমোনের কাজ লেখো বা এই বেশি ক্ষরণ লেখো, কম ক্ষরণে কী হয় এসব লেখো, এসব পড়ছে না কিন্তু। তখন বলছে এখানে যে ক্যালসিটোনিন দেখেছিলাম, থাইরোক্যালসিটোনিন বা ক্যালসিটোনিন, তার সঙ্গে প্যারাথাইরয়েড হরমোনের কী সম্পর্ক রয়েছে, উল্টো একদম এ যা কারণে ওটা উল্টো কাজ করে। তো এই জায়গাগুলো একটু দেখতে হবে। আশা করি বুঝতে পেরেছো। এখানে থাইরয়েড এবং প্যারাথাইরয়েড গ্ল্যান্ড নিয়ে মোটামুটি আলোচনা করা হলো। নেক্সট ভিডিওতে আমরা ইনসুলিনের জায়গা, ওই জায়গাগুলো বাকি আছে এবং অ্যাড্রিনালের ওই জায়গাগুলো বাকি আছে, মানে অ্যাড্রিনাল এবং আমরা প্যানক্রিয়াস এই সমস্ত গ্ল্যান্ড নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো। যদি কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করেছো। তো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।